হ্যালো স্টুডেন্ট, অনেকদিন পর চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে। সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাসটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো কি চ্যাপ্টার নিয়ে শুরু করব। এটা হচ্ছে থার্ড সেমিস্টারের, এবং থার্ড সেমিস্টারের সমস্ত স্টুডেন্টরা জানো যে তোমাদের মাথার উপর একটা পরীক্ষার একটা বিশাল প্রেসার ছিল। সেই প্রেসারটা অনেকটা ক্যালকাটা ইউনিভার্সিটি হালকা করে দিয়েছে, পরীক্ষার ডেটটা পিছিয়ে। পরিষ্কার তোমরা খুব ভালো করেই জানো আমাদের কস্টের এক্সাম কিন্তু 28 মার্চ করে দিয়েছে। তো এখনো পর্যন্ত যে সকল স্টুডেন্টরা মনে করছো যে 14 ফেব্রুয়ারি প্ল্যানিং করতে গিয়ে টাইম অনেকটা নষ্ট করেছো, ঠিক মতন পড়াশোনা করতে পারোনি, তারা কিন্তু কেউ ভয় পেও না। কেন? টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যায়। তো ভয় পেও না, তারা কিন্তু সবাই মনোজ স্যারের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেন? একদম পরীক্ষার পর্যন্ত আমি প্রতিদিন কম বেশি যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট সাজেশন এবং ইম্পর্টেন্ট প্রবাবল কোশ্চেন, যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব এবং সমস্ত কিছু ক্লিয়ারলি বোঝাবো তোমাদেরকে। যারা এখনো কোনো পড়াশোনা স্টার্ট করেনি তারা যদি এই ভিডিওটা দেখো তোমাদের প্রত্যেকের জন্য প্রচন্ড পরিমাণ হেল্পফুল হবে। এবং এর জন্য কি করতে হবে? আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তার থেকেও বড় জিনিস সেটা হচ্ছে সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর 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 ভাবে শেয়ার করতে হবে, যাতে এই সুবিধাটা যেন সব স্টুডেন্ট পেয়ে থাকে যারা এখনো পড়াশোনা করনি। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমাদের ক্লাস চালু করি। আজকে ক্লাসটা হচ্ছে থার্ড সেমিস্টারের কস্টের। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কস্টের যে চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আবার বলছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, এটা কিন্তু প্রসেস কস্টিং এর পার্ট। আবার বলছি, এটা কিন্তু প্রসেস কস্টিং এর পার্ট। তো এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কম্পালসারি থাকবেই। তো প্রত্যেককে বলছি, কলেজেও শুনে থাকবে যে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট খুব টাফ। তা আবার বলছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। মনোজ স্যার তোমাদের জন্য এসে গেছে। যে অঙ্কগুলো তোমাদেরকে বলবে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আশা রাখি তোমরা পরীক্ষায় বসে তখন বুঝতে পারবে যে মনোজ স্যারের পরীক্ষার টাইমে কিভাবে তোমাদেরকে উপকার করেছে বা কিভাবে তোমাদের হেল্প হয়েছে মনোজ স্যারের ভিডিওটা। তো কথা না বাড়িয়ে ক্লাস চালু করা যাক। তো সর্বপ্রথম যে চ্যাপ্টারগুলো শুরু করব, আমি তোমাদের শুরুতেই বলে দিয়েছি যে চ্যাপ্টারটা সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট দেব, তারপর আমরা ডিসকাশন করব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। তাই কেউ আমার এই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো চালু করা যাক আমাদের ক্লাসটা। চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছ জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট। তো এই চ্যাপ্টারটার মধ্যে তিনখানা নাম পাবো আমরা। প্রথম নামটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট, দ্বিতীয় নামটা হচ্ছে যে বাই প্রোডাক্ট, এন্ড তৃতীয় নামটা হচ্ছে কমন প্রোডাক্ট। ঠিক আছে? তো এই তিনটে প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা কি সর্বপ্রথম জানতে হবে। স্যার এই ডিফারেন্সটা না জেনে কি অঙ্ক করা যাবে না? ডেফিনেটলি অঙ্ক করা যাবে, কিন্তু ডিফারেন্সটা জেনে নিলে তোমাদের অঙ্ক করতে কিন্তু সুবিধে হবে। চলো দেখে নি জয়েন্ট প্রোডাক্ট কাকে বলছে। অ্যাকচুয়াল জয়েন্ট প্রোডাক্ট কাকে বলছে দেখো এখানে দেখে নি। অ্যাকর্ডিং টু টার্মিনোলজি অফ CIMA, such products are two or more products separated in the course of processing, each having a significantly high sales value to merit recognition as a main product. অ্যাকচুয়াল দেখো এক্সাম্পলটা বললে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো অয়েল রিফাইনারি, এখানে দেখো অ্যাকচুয়াল এই যে অয়েল রিফাইনারি যেটা বলা রয়েছে সেখানে দেখো জয়েন্ট প্রোডাক্টের এক্সাম্পল হিসেবে দিয়েছি। দেখো পেট্রোল, ডিজেল, ATF, তারপর হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, এগুলো সবই কিন্তু তৈরি হচ্ছে একটাই র মেটেরিয়াল যার নাম হচ্ছে ক্রুড পেট্রোলিয়াম। এই ক্রুড পেট্রোলিয়াম কাকে বলে না? ক্রুড পেট্রোলিয়াম তোমরা প্রত্যেকেই জানো বাংলাতে বলা হয় খনিজ তৈল। এই খনিজ তৈল থেকে আমরা এতগুলো ভ্যারাইটিস প্রোডাক্ট তৈরি করি। তো এতগুলো ভ্যারাইটিস প্রোডাক্ট যখন তৈরি করি সেখানে কি পাচ্ছি আমরা? একই ধরনের টেকনিক, একই ধরনের সমস্ত কিছু জিনিস ব্যবহার করছি, কিন্তু এই একটাই র মেটেরিয়াল ক্রুড পেট্রোলিয়াম, এটা দিয়ে আমরা ভ্যারাইটিস গুডস প্রডিউস করছি সাচ অ্যাজ পেট্রোল, ডিজেল, ATF এটসেট্রা। ঠিক আরো এক্সাম্পল দেখতে পাচ্ছ ডেয়ারি ফার্মিং, এখানে দেখতে পাচ্ছি বাটার, মিল্ক, ঘি, চিজ, এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? একটাই জিনিস, সেটা হচ্ছে দুধ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে আশা রাখি বোঝাতে পেরেছি জয়েন্ট প্রোডাক্ট কাকে বলছে এবং তার এক্সাম্পলও কিন্তু পরিষ্কার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো এবার পরের পার্টটা দেখে নিই আমরা। দেখতে পাচ্ছ পরের পার্টটা পরিষ্কার ভাবে কি লেখা রয়েছে, বাই প্রোডাক্ট।
তো এই বাই প্রোডাক্ট কাকে বলছে না, দ্য টার্মিনোলজি অফ সিআইএমএ provides that a byproduct is a product which is recovered incidentally from the material used in the manufacturing of recognized main product। অর্থাৎ বাই প্রোডাক্ট কি, এই যে যেমন বাসের মধ্যে অনেক সময় এক্সাম্পল দেয় বা অনেক সময় দেখবে বাসের কন্ডাক্টর বলে আসতে লেডিস কোলে বাচ্চা, ঠিক আছে। অর্থাৎ এই বাই প্রোডাক্ট কি, মেন প্রোডাক্ট তৈরি করার সময় ইনসিডেন্টালি, মেন প্রোডাক্ট তৈরি করার সময় ইনসিডেন্টালি তৈরি হয়, সেই প্রোডাক্টগুলোকে বলা হচ্ছে বাই প্রোডাক্ট। যেমন এখানে দেখতে পাচ্ছি সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ধরো ডেয়ারি ফার্মিং, সেখানে দেখতে পাচ্ছ যে ডেয়ারি ফার্মিং এ যখন আমরা ঘি তৈরি করছি বা ধরো পনির তৈরি করছি, সেখানে দেখো অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এক্সট্রা যে প্রোডাক্ট সেটা হচ্ছে বাটার মিল্ক। তো এটসেট্রা অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি, তাহলে এটাকে বলা হচ্ছে কি বাই প্রোডাক্ট। তাহলে আগেরটা কি ছিল জয়েন্ট প্রোডাক্ট, এটা কি হচ্ছে বাই প্রোডাক্ট। এবার আরেকটা জিনিস বললাম কি কমন প্রোডাক্ট, চলো সেটাকে একটু দেখে নি কমন প্রোডাক্ট কাকে বলে, বা এর আরেকটা নাম হচ্ছে কো প্রোডাক্ট। কো প্রোডাক্ট কি, দেখো কো প্রোডাক্ট দেওয়া হচ্ছে প্রোডাক্টস হুইচ প্রডিউস ইন ডিফারেন্ট কোয়ান্টিটিজ ইউজিং দ্য কমন ফ্যাসিলিটিস আর নোন অ্যাজ কো প্রোডাক্ট। সাচ প্রোডাক্ট মে রিকোয়ার ইনপুট অফ সেম অর ডিফারেন্ট র মেটেরিয়াল অ্যান্ড মে বি প্রসেস সেপারেটলি। সাচ অ্যাজ এক্সাম্পল যেমন চেয়ার, টেবিল, কট, আলমারি এটসেট্রা ম্যানুফ্যাকচারিং বাই এ ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কনসার্ন। অর্থাৎ এখানে উড দিয়ে অ্যাকচুয়াল ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কনসার্ন যারা রয়েছে তারা কিন্তু চেয়ার, টেবিল, কট, আলমারি এটসেট্রা সবকিছু বানাচ্ছে, এইগুলোকে একত্রে বলা হচ্ছে কো প্রোডাক্ট। তো আমাদের এই অঙ্কের চ্যাপ্টারের নাম পরিষ্কার দেখেছো জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট লেখা রয়েছে, তাহলে আমাদের এই অঙ্কের প্রধান কাজ হবে এই জয়েন্ট প্রোডাক্ট কি জিনিস, বাই প্রোডাক্ট কি জিনিস সেটা তো শিখে নিলাম, এবার কাজ হবে এদের কস্টটাকে আমরা কিভাবে সেপারেট করব। বাট হ্যাঁ, এই অঙ্কটা করতে গেলে আমাদের কিছু কিছু নাম পাবো, কিছু কিছু টার্মস পাবো, সেই টার্মস গুলো সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। যেমন দেখতে পাচ্ছ সাম ইম্পর্টেন্ট টার্মস, দেখো এই টার্মস গুলো নিয়ে আমি তোমাদের বেশি এক্সপ্লেন করব না, তোমরা কিন্তু একটু স্টাডি করে নিও। বলছে জয়েন্ট কস্ট, এই জয়েন্ট কস্ট কি, অর্থাৎ যখন আমি মেইন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট দুটো তৈরি হচ্ছে সেই সময় একত্রিতভাবে এট এ টাইমে একসাথে যে কস্টটা বিয়ার করা হচ্ছে সেই কস্টটাকে বলা হচ্ছে জয়েন্ট কস্ট। তো আমাদের এই অঙ্কের মেন মোটিভ হচ্ছে কি মেইন প্রোডাক্টের জন্য কস্টটা কতটা লাগছে এবং বাই প্রোডাক্টের জন্য কস্টটা কতটা লাগছে সেটা সেপারেট করা। অর্থাৎ বাই প্রোডাক্ট তোমাকে একটা ওভারহেড দিয়ে দেবে বা একটা কোনো এক্সপেন্সেস দিয়ে দেবে, সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের সাথে একসাথে মিলিত। আমাদের কাজ হবে মেইন প্রোডাক্টের জন্য কতটা এক্সপেন্সেস হচ্ছে, জয়েন্ট প্রোডাক্টের জন্য কতটা এক্সপেন্সেস হচ্ছে। আবার এই জয়েন্ট প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ভাগ থাকতে পারে, এ বি সি ডি করে ভাগ থাকতে পারে, তাদের মধ্যে কস্টটাকে কিভাবে এক্সপ্লেন করব, কিভাবে আমরা সেটাকে সেপারেট করব, সেটাই হচ্ছে এই অঙ্কের মোটিভ। ঠিক আছে, পরের আরেকটা লাইন যেটা পরিষ্কার দেখতে পাচ্ছ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি স্প্লিট অফ পয়েন্ট। স্প্লিট অফ পয়েন্ট মানে কি, একসাথে যখন আমি কোনো কস্ট বিয়ার করছি, একই র মেটেরিয়াল ইউজ করছি, করার পর যখন মেইন প্রোডাক্ট এবং জয়েন্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা সার্টেন পয়েন্টের পর কিন্তু আরো এক্সট্রা যে প্রসেসগুলো তৈরি হচ্ছে সেই পয়েন্ট পর্যন্তকে বলা হচ্ছে কি স্প্লিট অফ পয়েন্ট। মানে ধরো আমি মেইন প্রোডাক্ট তৈরি করছি, তো মেইন প্রোডাক্ট তৈরি করতে গিয়ে একটা কোনো এক্সপেন্সেস দিতে হচ্ছে এবং সেই এক্সপেন্সেস একটা নির্দিষ্ট টাইমের পর যখন প্রোডাক্টটা আরো অনেকগুলো ভাগ হচ্ছে, আরো অনেকগুলো পার্টে তৈরি হচ্ছে, তখন সেই পয়েন্টটা ওই ভাগ হওয়ার আগে পর্যন্ত ওই পয়েন্টটাকে বলা হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট বা পয়েন্ট অফ সেপারেশন, যে পয়েন্টটা থেকে আরো অনেকগুলো প্রোডাক্ট কিন্তু ভাগ হচ্ছে, তার জন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট বা স্প্লিট অফ পয়েন্ট না বলেও বলতে পারো পয়েন্ট অফ সেপারেশন। ক্লিয়ার? এছাড়া আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি অ্যাডিশনাল প্রসেস কস্ট বা সেপারেবল কস্ট। এই অ্যাডিশনাল প্রসেস কস্ট কি বা সেপারেবল কস্ট কি না, যখন এই যে স্প্লিট অফ পয়েন্ট হলো, স্প্লিট অফ পয়েন্ট পড়ার পর যে আইটেমগুলো বেরোলো, সেই আইটেমগুলোকে ম্যানুফ্যাকচারিং করার জন্য কোম্পানি কি করছে, ফার্দার আরো কিছু প্রসেসিং কস্ট দিচ্ছে। তাহলে এই ধরনের কস্টকে বলা হচ্ছে কি অ্যাডিশনাল কস্ট বা ফার্দার প্রসেসিং কস্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল বেসিক একটা কনসেপ্ট। আবার বলছি, আমি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সামস নিয়ে ডিসকাশন করব, তবে হ্যাঁ একটা ওভারঅল চ্যাপ্টার একটা ভিউ দিয়ে দিচ্ছি। যেমন ধরো আমরা প্রথমে করব জয়েন্ট প্রোডাক্ট, তাহলে জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। তো এই যে জয়েন্ট প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়াল কি কি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হতে পারে, দেখো অ্যাকাউন্টিং ফর জয়েন্ট প্রোডাক্ট পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে কটা ভাগ লেখা রয়েছে। যেমন নাম্বার 1 দেওয়া রয়েছে অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড, নাম্বার 1 কি দেওয়া রয়েছে অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। 2 নম্বর দেওয়া রয়েছে ফিজিক্যাল ইউনিট মেথড, ফিজিক্যাল ইউনিট মেথড।
3 নম্বর হচ্ছে সার্ভে মেথড। এইগুলো হচ্ছে জয়েন্ট প্রোডাক্টের মেথড, মানে জয়েন্ট প্রোডাক্টের অঙ্ক করার এতগুলো মেথড আছে, বাট যেহেতু আমাদের হাতে টাইম কম তাই আমরা কি করব, প্রত্যেকটা মেথডের ভাগগুলো শেখার সময় থাকবে না, কিন্তু পরীক্ষায় যাতে যে ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই ধরনের অঙ্ক খুব ইজিলি করতে পারি, আমি তোমাদের সেই ধরনের টেকনিকগুলোকেই দেখাবো। তবু আমি একটা বেসিক কনসেপ্ট, ফুল কনসেপ্টটা দেওয়ার জন্য আমি প্রত্যেকটা ভাগগুলোকে লিখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে 3 নম্বর সার্ভে মেথড দেখতে পাচ্ছ, 4 নম্বর কন্ট্রিবিউশন মার্জিন মেথড দেখতে পাচ্ছ, 5 নম্বর মার্কেট ভ্যালু মেথড দেখতে পাচ্ছ। এই মার্কেট ভ্যালু মেথডের কিন্তু আবার 3টে পার্ট আছে, আর 6 নম্বর যে স্ট্যান্ডার্ড কস্ট মেথড। তাহলে এইগুলো হলো জয়েন্ট প্রোডাক্ট যে অঙ্কটা করছি তার কিন্তু ভাগ। এরপর চলে আসছি আমরা বাই প্রোডাক্টের ভাগ। এরপর চলে আসছি আমরা বাই প্রোডাক্টের ভাগ। দেখতে পাচ্ছ বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং ফর বাই প্রোডাক্ট। এখানে কিন্তু দুটো মেথড রয়েছে, দ্য মেথড রিকোয়ার্ড ফর অ্যাকাউন্টিং বাই প্রোডাক্ট মে ক্লাসিফাইড অ্যাজ সেলস ভ্যালু মেথড, এন্ড 2 নম্বর হচ্ছে কস্ট মেথড। এখানে মোট এই দুটো মেথড রয়েছে। তো ওভারঅল কি কি মেথড আছে এই চ্যাপ্টারটার মধ্যে শুধু নামগুলো বলে দিলাম, বাট আমরা পরীক্ষায় যে ধরনের এক্সামগুলো আসতে পারে, এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, আমরা সেইগুলোকে নিয়ে ডিসকাশন করব। চলো দেখা যাক। চলে আসছি, প্রথমে দেখো একটা অঙ্ক দিয়েছি, ইলাস্ট্রেশন 1 বলছি ইন আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন প্রোডাকশন অফ আ প্রোডাক্ট এ yield by product B and C. The joint expenses of manufacturing are material 8500, labor 9000, overhead 7500. Subsequent expenses are as follows. বলে দেখো প্রোডাক্ট এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, সি দিয়ে দিয়েছে। তাহলে কি বলছে, ইন আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন প্রোডাকশন অফ আ প্রোডাক্ট এ yield by প্রোডাক্ট বি এন্ড সি। তার মানে এই অঙ্কটায় এ হচ্ছে মেন প্রোডাক্ট এন্ড বি এন্ড সি হচ্ছে বাই প্রোডাক্ট, এবং তাদের সমস্ত কস্টের দেখো এক্সপেন্সেস গুলো দিয়ে দিয়েছে। কি কি দিয়ে দিয়েছে, সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস আর প্রোডাক্ট এ তে বলে দিয়েছে মেটেরিয়াল 2500 লাগছে, লেবার 1900 লাগছে, ওভারহেড 1500 লাগছে। বি তেও বলে দিয়েছে এরকম ভাবে ভ্যালু, সি তেও বলে দিয়েছে। এছাড়াও সেলিং প্রাইস বলে দিয়েছে, এতে কত, বিতে, এতে 30,000, বিতে 20,000, সিতে 15,000। প্রফিট অন সেলিং প্রাইস এ 40%, বি 30% and সি 25%। দেখো কি ফাইন্ড আউট করতে বলেছে, সো হাউ উইড ইউ অ্যাপরশন দ্য জয়েন্ট এক্সপেন্সেস অ্যান্ড অ্যাসার্টেন প্রফিট অফ ইচ প্রোডাক্ট। তাহলে দেখতে পাচ্ছ পরিষ্কার, সো হাউ উড ইউ অ্যাপরশন দ্য জয়েন্ট এক্সপেন্সেস, এই যে জয়েন্টলি এক্সপেন্সেস গুলো দিয়ে দিয়েছে যেটা, সেইগুলোকে আমরা কিভাবে অ্যাপরশন করব, সেইগুলোকে আমরা কিভাবে আমরা শেয়ার করব। চলো আমরা দেখে নিই সলিউশনটা কিভাবে করেছি। প্রোফর্মা ফার্স্ট কেমন ভাবে টানছি ভালো করে দেখবে কিন্তু। এই অঙ্কটার স্টেটমেন্টে, আবার বলছি বইয়েতে এক একটা অঙ্কে এক এক রকম হেডিং দিয়েছে, এক এক ধরনের টেকনিক ফলো করেছে। আমি চেষ্টা করেছি সব কটা অঙ্ক একই টেকনিকে নামানোর, যাতে তোমাদের পরীক্ষার সময় কনফিউশন যাতে না হয়। চলো প্রথম যে পার্টটা করছি সেই পার্টটা কি দেখতে পেলে, স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট। তার মানে হেডিংটা দেখেই তোমরা পরিষ্কার বুঝতে পারছো, হেডিংটা দেখে তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো, কি বুঝতে পারছো, যে টোটাল জয়েন্ট কস্টকে মেন প্রোডাক্টের জন্য কতটা, বাই প্রোডাক্ট বি এন্ড সি এর জন্য কতটা খরচা হচ্ছে, এবং সেখান থেকে কি কি কতটা পরিমাণ প্রফিট আসছে। প্রফিট ছাড়া কিচ্ছু হবে না, তো দ্যাটস ওয়াই প্রফিটটা ক্যালকুলেশন করতে হবে। তো যে কোনো ফার্ম, যে কোনো ইন্ডাস্ট্রি সবই প্রফিটের জন্য দৌড়াচ্ছে। তো প্রফিট কোন প্রোডাক্ট থেকে কতটা আমরা প্রফিটটা পাচ্ছি সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে করব, পার্টিকুলার্স মেন প্রোডাক্ট, যেহেতু এখানে এ তাই এর নামে মেন প্রোডাক্ট লিখে দিয়েছি। বাই প্রোডাক্ট দেখো দুটো আছে, দেখতে পাচ্ছ বাই প্রোডাক্ট বলে বি এন্ড সি লিখে দিয়েছি। স্যার টোটাল কস্ট কিসের জন্য লাইনটা টানলাম, টোটাল কস্টটা হচ্ছে এই যে ওভারঅল কস্টটা হচ্ছে, সেই কস্টটা কত কি কিভাবে কার মধ্যে শেয়ার করছি, টোটাল ভ্যালুটা কত সেটাকে ফাইন্ড আউট করার জন্য। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি খেয়াল করব, তার সাথে সাথে ফাইন্ড আউটও করব। যেমন 14 ফেব গার্লফ্রেন্ডের সাথে ঘুরছো, বিন্দাস খরচা করেছো, কিন্তু বাড়িতে ঢুকে পকেটে হাত দিয়ে দেখছো আর ক্যালকুলেশন করছো কত টাকা আজকে বেরিয়ে গেল। ঠিক ফার্মও যতই কোন প্রোডাক্টের পিছনে কত টাকা খরচা হোক না কেন, ফার্ম কিন্তু বা যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু টোটাল কস্টেরও হিসাব রাখে। তো দ্যাটস ওয়াই এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো সেলস কোশ্চেনে কিন্তু শুরুতেই বলে দিয়েছে, সেলস কোশ্চেনে কিন্তু শুরুতেই বলে দিয়েছে সেলস। দেখো সেলস, সেলস কত দিয়েছে 30,000, সেলস কত দিয়েছে
মেন প্রোডাক্টের জন্য 30,000, এগুলো সবই কিন্তু কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। 30,000, বিতে 20,000, সিতে 15,000, টোটাল অ্যাড করে কত বেরোলো? 65,000। টোটাল অ্যাড করে কত বেরোলো? 65,000। এরপর কি লিখেছি? লেস এস্টিমেটেড প্রফিট। লেস এস্টিমেটেড প্রফিট, এখানে কিন্তু এস্টিমেটেড প্রফিটের পার্সেন্টেজ বলে দিয়েছে। দেখো কোশ্চেনের মধ্যে দেখো, প্রফিট অন সেলিং প্রাইস এ 40%, বি 30%, সি 25%। এ 40%, বি 30%, সি 25%। তাহলে প্রফিট আমাকে বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে। তো তাহলে এই প্রফিটটা স্যার কার উপর ক্যালকুলেশন করব? না, এর আমার সেলস কত দিয়েছে? এর সেলস দিয়ে দিয়েছে 30,000। এর উপর কত পার্সেন্ট, কত পার্সেন্ট বলে দিয়েছে? 40% বলে দিয়েছে। তাহলে সেলসের উপর যদি আমি 40% ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? 12,000। দেখো 12,000। সেম অ্যাজ আমরা বি এরটাকেও বার করব। বি এর কত বলে দিয়েছে? সেলস বলে দিয়েছে 20%, পার্সেন্টেজ রেট বলে দিয়েছে 30%। কত? 30%। হলো? দেখো প্রফিট কত বেরিয়েছে। এইরকম ভাবে সেম সি এরটাকেও আমরা ক্যালকুলেশন করব। সি এর বলে দিয়েছে কত? 15,000 সেল ভ্যালু, 15,000 সেল ভ্যালু। এর প্রফিট বলে দিয়েছে 25%। ক্যালকুলেট করে দেখে নাও, 3750। কি বেরোলো? 3750, 3750। এটা কি বেরোলো? প্রফিট বেরোলো। তাহলে কি পেলাম? সেলস। সেলস থেকে কি মাইনাস করছি? এস্টিমেটেড প্রফিট। কি মাইনাস করছি? এস্টিমেটেড প্রফিট করে কি পাচ্ছি আমরা? কস্ট অফ সেলস। কস্ট শিট মনে আছে? কস্ট শিট মনে আছে? একটা স্পিডে একটা ফর্মুলা বলবো, আসলে কি মনে আছে? তো ওটাকে খেয়াল রেখো। এখানে একটু ব্যাক ক্যালকুলেশন করছি। প্রথমে ছিল সেল প্রাইস, তার উপরে থাকে প্রফিট। তাহলে সেল প্রাইস থেকে আমরা প্রফিট মাইনাস করলাম, করলে কি পাবো? কস্ট অফ সেলস পাবো। কি পাবো? কস্ট অফ সেলস। আর ঠিক কস্ট অফ সেলস এর উপরেই বসে থাকে কে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তাই দেখো আমরা মাইনাস করছি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, বা এটাকে আমরা বলতে পারি এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস। এটাকে কি বলতে পারি? এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস। এই এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ মন দিয়ে শুনবে, এই যে 4,200 টাকা, 4,200 রুপিস দিয়েছে, এটা কিন্তু কোশ্চেনে কোথাও বলে দেয়নি। এই জায়গাতেই কোশ্চেনে কিন্তু একটা গুগলি খেলেছে, স্টুডেন্টরা ভুল করে অঙ্কটা। এটার ওয়ার্কিং আমি অঙ্কের শেষে সুন্দরভাবে করে দিয়েছি, আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো এই ভ্যালুটা এলো কি করে, এই অঙ্কটা বোঝানোর পর ওয়ার্কিং সুন্দরভাবে করে দিয়েছি, সেখান থেকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়েছে। এই যে 4200 দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়েছে। তো 4200 ফাইন্ড আউট করে দিলাম। স্যার 4200 ফাইন্ড আউট করে দিলাম, কিন্তু এর ঘরে লিখেছেন, অর্থাৎ মেন প্রোডাক্টের ঘরে লিখেছেন 1938। 1938 এই ভ্যালুটা কি করে পেলাম? 1293 এই ভ্যালুটা কি করে পেলাম? 969, 969, 69। ওকে, 969 কি করে পেলাম? চাপ নিও না। কি বলেছে? সেলিং এক্সপেন্সেস। কি বলেছে? সেলিং এক্সপেন্সেস। তাহলে এই সেলিং এক্সপেন্সেস সবসময় সেলসের রেশিওতে ভাঙতে হবে। সেলিং এক্সপেন্সেস কিসের রেশিওতে ভাঙতে হবে? সেলসের রেশিওতে। তাহলে আমাদের সেলসের রেশিও কি হবে? সেলসের রেশিও হবে 30,000 ইসটু 20,000 ইসটু 15,000। তার মানে 30 ইসটু 20 ইসটু 15। তাহলে 5 দিয়ে যদি করি, 5 6 30, 5 4 20, 5 3 15। তাহলে 6:4:3 রেশিওতে 4200, 6:4:3 রেশিওতে আমরা কি করেছি? 4200 অ্যামাউন্টটাকে শেয়ার করেছি কাদের মধ্যে? অ্যামং মেন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। অ্যামং মেন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। এরপর স্যার, এরপর কি? টেনশন একদম নয়, নো টেনশন মোনা, টেনশন লেনে কা নেই। কি বেরোলো? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস মাইনাস করলাম, করে বেরোলো ওয়ার্ক কস্ট। কি বেরোলো? ওয়ার্ক কস্ট। পরিষ্কার দেখতে পাচ্ছ, ওয়ার্ক কস্ট পেয়ে গেলাম। এবার কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে পোস্ট সেপারেশন কস্ট। কোশ্চেনের মধ্যে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পোস্ট সেপারেশন কস্ট। এই পোস্ট সেপারেশন কস্ট, এই ভ্যালুগুলো কোথা থেকে আসলো? 5900, 3700, 4450, এই ভ্যালুগুলো কোথা থেকে আসলো? এই সমস্ত ভ্যালুগুলো আমি কিন্তু নিচে ওয়ার্কিং নোট করে দিয়েছি, এটা কোশ্চেনে বলে দিয়েছে।
এই যে 5900 3700 4450, আমি আবার বলছি 5900 3700 4450, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কোশ্চেনে বলে দিয়েছে। স্যার কি করে আসলো? আমি ওয়ার্কিং নোটে করিয়ে দিয়েছি সুন্দরভাবে। তোমাদের কোনো মাথা ঘামাতে হবে না, তোমরা শুধু ভিডিও ভালো করে দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবে। সমস্ত ডিটেলসে ওয়ার্কিং, মানে পেজটা তুললেই তোমরা পরিষ্কার প্রত্যেকটা অঙ্কের সাথে ডিটেলসে ওয়ার্কিং দেখতে পারবে। তোমাদের কোনো রাফও করার প্রয়োজন নেই, একদম ডিটেলসে করে দিয়েছি। তাহলে পোস্ট সেপারেশন কস্ট আমরা কি করলাম? লেস করলাম। করার পর যেটা পাচ্ছি প্রি সেপারেশন কস্ট, লেস করার পর কি পাচ্ছি? প্রি সেপারেশন কস্ট ফর মেইন প্রোডাক্ট। দেখো এটা দেখতে পাচ্ছ পোস্ট সেপারেশন কস্ট, এই যে পোস্ট সেপারেশন কস্ট দেখছো, এটা হচ্ছে কোশ্চেনে বলে দিয়েছে। এবার অ্যাডলেস করলাম, যেই মাত্র অ্যাডলেস করলাম আমরা কি পেলাম? প্রি সেপারেশন কস্ট বা মেন প্রোডাক্ট। দেখো লিখে দিয়েছি মেন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। কেন? এটা ছিল মেন প্রোডাক্ট, বিটা হচ্ছে বাই প্রোডাক্ট। এই অঙ্কটায় মেন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট একসাথে দেখানো হচ্ছে। সেম পরের যখন আমি আরো অঙ্কগুলি ইম্পর্টেন্ট গুলো করাবো, দেখবে কিছু কিছু সামসের মধ্যে মেন প্রোডাক্ট নেই। প্রথম যে টেবিলটা আমি তৈরি করছি, সেই টেবিলটা দিয়ে বাই প্রোডাক্টের খরচাগুলো, এক্সপেন্সেস গুলোকে বার করে নিচ্ছি, তারপর পরের টেবিলটা দিয়ে মেন প্রোডাক্টের করছি। কিন্তু এই কোশ্চেনটাতে মেন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টকে একসাথেই করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি পেয়ে গেলাম? প্রি সেপারেশন কস্ট আমরা কিন্তু তিনজনেরই পেয়ে গেলাম। প্রি সেপারেশন কস্ট আমরা কিন্তু তিনজনেরই পেয়ে গেলাম। এতদূর পর্যন্ত আমার একটা পার্ট কমপ্লিট হলো। তার মানে এইটাকে বা এই প্রসেসটাকে ফলো করার মেন টপিক বা মেন প্রবলেম এটা কি? সেটা হচ্ছে কি, এই প্রি সেপারেশন কস্টটাকে ফাইন্ড আউট করা। মোটিভটা কি? প্রি সেপারেশন কস্টটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, যেটা অলরেডি পেয়ে গেলাম। চলো এবার কি করতে হবে স্যার? আচ্ছা স্যার, কোশ্চেনে কি বার করতে বলেছিল? কোশ্চেনে বার করতে বলেছিল যে জয়েন্ট কস্টটা সেপারেট করা, সেটা আমরা অলরেডি কিন্তু এই ছকে বার করে দিয়েছি। এরপর বলেছে প্রফিট। চলো দেখে নি প্রফিট। তার জন্য কি করতে হবে? আরেকটা আমাকে ছক কাটতে হবে, আরেকটা প্রোফর্মা ড্র করতে হবে। তাহলে প্রথম পার্টটায় কি পেলাম? দুটো পার্টেই এই সামস গুলো করতে হয়। প্রথম পার্টে জয়েন্ট কস্টটাকে সেপারেট করলাম, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কস্টটাকে বার করে নিলাম। আর দ্বিতীয় টেবিলটাতে কি পাবো স্যার? দ্বিতীয় টেবিলটাতে প্রফিট পাবো। কি পাবো? প্রফিট। এটাতে অল ইনফরমেশন গিভেন, দেখতে পাচ্ছ। কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ফর মেন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, পরিষ্কার ক্লিয়ারলি লিখে দিয়েছি। কি দেখতে পাচ্ছি? সেলস। দেখো কোশ্চেনে বলা ছিল অ্যাজ ইউজুয়াল এতে 30,000, বিতে 20,000, সিতে 15,000, টোটালে 65,000, দেখতে পাচ্ছি। বসালাম লেস প্রি সেপারেশন কস্ট, একটু আগে যেটা আমরা ফাইন্ড আউট করলাম ফার্স্ট টেবিলটা থেকে। লেস করলাম, লেস করছি পোস্ট সেপারেশন কস্ট। এই কস্টগুলো কোথা থেকে আসছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইগুলোকে লেস করলাম। তারপর সেলিং এক্সপেন্সেস, লেস করছি কি? সেলিং এক্সপেন্সেস। এই সেলিং এক্সপেন্সেসটা 4,200, যেটা ওয়ার্কিং নোটে আমি দেখাচ্ছি কিভাবে সেলিং এক্সপেন্সেসটা বার করলাম। লেস সেলিং এক্সপেন্সেস মাইনাস করলাম, করে আমরা নেট প্রফিট পেয়ে গেলাম। অঙ্কটা কিন্তু এখানে কমপ্লিট নেট প্রফিট। বাট এইখানে অনেকগুলো ডাউট রয়ে গেল। 4,200 টাকা আসলো কোথা দিয়ে? পোস্ট সেপারেশন কস্ট 5900, 3700, 4450 এলো কোথা দিয়ে? এই তিনটেকে প্লাস করলে এই ভ্যালুটা আসে, কিন্তু এই ভ্যালুগুলো এলো কোথা দিয়ে? একটাও প্রশ্ন তোমাদের রাখবো না, শুধু মন দিয়ে দেখতে হবে। চলো একটু ওয়ার্কিংটা দেখে নি। ওয়ার্কিং 43250, এই ভ্যালুটা স্যার এলো কোথা দিয়ে? এই ভ্যালুটা আমরা যখন প্রথম যে প্রোফর্মাটা করলাম সেখানে ক্যালকুলেশন করে দেখো, কস্ট অফ সেলসের টোটালটা 43,250, লেস টোটাল জয়েন্ট কস্ট, দেখো কোশ্চেনের উপরেই বলে দিয়েছে টোটাল জয়েন্ট কস্ট। মেটেরিয়াল ছিল 8,500, লেবার 9,000, ওভারহেড 7,500। একদম কোশ্চেনের ফার্স্ট লাইনেই বলা ছিল এই তিনটেকে প্লাস করলে বেরোচ্ছে 25,000, এই তিনটেকে প্লাস করলে বেরোচ্ছে 25,000। ক্লিয়ার? দেন সেই 25,000 এখানে বসালাম। এরপর কি করছি? লেস পোস্ট সেপারেশন কস্ট। কি করছি? লেস পোস্ট সেপারেশন কস্ট। এই যে একটু আগে বললাম না স্যার, পোস্ট সেপারেশন কস্টে মেন প্রোডাক্টের ঘরে 5900 লিখেছেন, কোথা থেকে? আমি বললাম না তোমাদের একটা প্রশ্নও রাখবো না, সেইভাবেই পড়াবো। দেখো পোস্ট সেপারেশন কস্ট
এর দেখো মেটেরিয়াল, কোশ্চেনে এর মেটেরিয়াল দেখো, মেটেরিয়াল বলে দিয়েছে 2500, লিখেছি 2500, লেবার হচ্ছে 1900, লিখেছি 1900, আর ওভারহেড বলে দিয়েছে 1500, লিখেছি 1500। এই তিনটেকে প্লাস করলে 5900 পেলাম। কি পেলাম? 5900। একটু আগেই প্রশ্ন হচ্ছিল স্যার এই 5900 কোথা থেকে আসলো, স্যার এই 5900 কোথা থেকে আসলো, দেখিয়ে দিলাম 5900 কোথা থেকে আসলো, একটু দেখে নাও ভালো করে। হলো? নেক্সট বি এর ক্ষেত্রে সেম জিনিস, বি এর ক্ষেত্রে বলে দিয়েছে মেটেরিয়াল 1200, লেবার 1600, ওভারহেড 900। এই তিনটেকে প্লাস করলে বেরোলো 3700। সেম ওয়ে সি তে আমরা করেছি 1400, 2000 and 1050, এটাকে প্লাস করলে বেরোলো 4450। এই তিনটের রেজাল্ট এইখানে বেরোলো। এবার কি করলাম আমরা, এই যে কস্ট অফ সেলস 43,250, এর থেকে আমরা মাইনাস করছি টোটাল জয়েন্ট কস্ট 25,000, আর কি মাইনাস করছি পোস্ট সেপারেশন কস্ট। করার পর যে ব্যালেন্সটা পড়ে থাকছে সেই ব্যালেন্সটাকে নাম দেবো কি? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসটা আমরা এইখানে শেয়ার করেছি, যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসটা আমরা প্রথম প্রোফর্মায় শেয়ার করেছি কিন্তু এই দেখো প্রথম প্রোফর্মায় দেখতে পাচ্ছ এই 4200, এই 4200 কোথা থেকে এসছে? সেটা কিন্তু এই ওয়ার্কিং থেকে এসছে। ক্লিয়ার? সেটা কিন্তু এই ওয়ার্কিং থেকে এসছে। আবার দেখিয়ে দিই ওয়ার্কিংটা, দেখো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এটা কিন্তু মাইনাস করে এই ভ্যালুটা বেরিয়েছে। আর এই ভ্যালুটাকেই আমরা সেলসের রেশিওতে মেন প্রোডাক্ট আর বাই প্রোডাক্টের মধ্যে ভাগ করেছি। এটা একটা খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা রাখি বুঝতে পেরেছো। সবাই ভালো করে কোশ্চেনটা অবশ্যই দেখে নিও, আর কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জিজ্ঞেস করো। চলো সময় নষ্ট না করে আর একটা অঙ্ক দেখে নিই আমরা। ভালো করে দেখবে, একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে ডিসকাশন করে দেবো, কারোর টেনশন থাকবে না। কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে হবে, প্রত্যেকটা বন্ধুর মধ্যে শেয়ার করতে হবে, বন্ধুদেরকে শেয়ার করতে হবে যাতে ওরাও হেল্প পায়। চলে আসি পরের সামস। এটা একটা ইম্পর্টেন্ট সামস, দেখে নাও। ইন আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন, প্রোডাকশন অফ আ প্রোডাক্ট এ yield বাই প্রোডাক্ট বি অ্যান্ড সি, মেটেরিয়াল 8500। আচ্ছা সরি, আমি 1 নম্বর কোশ্চেনটা স্টাডি করছিলাম, ইটস মাই মিস্টেক। ইলাস্ট্রেশন 2 কি দিয়ে দিয়েছে দেখো, ইন ম্যানুফ্যাকচারিং দ্য মেন প্রোডাক্ট এ, a company process the resulting waste material into two by product M1 and M2। তার মানে কি বুঝলে, এখানে মেন প্রোডাক্ট এ আর বাই প্রোডাক্ট হচ্ছে কি M1 and M2। হলো? Using the method of working back from sales value to an estimated cost, you are required to prepare a comparative profit and loss statement of the three products from the following data। কি বার করতে বলেছে? কম্পারেটিভ প্রফিট এন্ড লস, যেটা লাস্ট সেকেন্ড প্রোফর্মা করলাম, মানে ফার্স্ট কোশ্চেনের সেকেন্ড প্রোফর্মা করলাম। কিন্তু বাবু সেকেন্ড প্রোফর্মা করতে গেলে আগে তো বাবু প্রথম প্রোফর্মা করতে হবে। চলো দেখা যাক আর কি কি প্রশ্ন দিয়ে দিয়েছে, ভালো করে দেখে নিই। টোটাল কস্ট আপ টু সেপারেশন পয়েন্ট ওয়াজ 1,36,000, 1,36,000, অর্থাৎ স্প্লিট অফ পয়েন্ট বা পয়েন্ট অফ সেপারেশন তত দূর পর্যন্ত, তার আগে পর্যন্ত টোটাল খরচা আমাকে দিয়ে দিয়েছে আপ টু স্প্লিট অফ পয়েন্ট বা সেপারেশন পয়েন্ট, যেটা একটু আগে থিওরিতে বোঝালাম 1,36,000। কত দিয়ে দিয়েছে? 1,36,000। এই 1,36,000 এর মধ্যে এ কতটা, বি কতটা, সি কতটা? 4-5 বন্ধু মিলে তো হোটেলে খেতে গেলে, সবাই মিলে ডিসিশন নিলে, 4-5 বন্ধু মিলে হোটেলে খেতে গেলে সবাই মিলে ডিসিশন নিলে, ভাই চল আজকে খাওয়াবো, তারপর খাওয়ার পর বিলটা কে দেবে, তখনই ভাগাভাগি হয়। এই তুই কত প্লেট বিরিয়ানি খেয়েছিস? আরে তুই বিরিয়ানির সাথে কিন্তু চাপও খেয়েছিস, তাহলে বিরিয়ানির সাথে চাপের টাকাটাও দে। অর্থাৎ সেই জায়গাটাতে কিন্তু মাথার মধ্যে একটা ক্লিক করে, তাই তো? না ভাই সবার খরচা আমি দেবো, তাই নয় কি? না, তখন কিন্তু ভাগাভাগি হয় না। বলে কিছু বন্ধু বলে কিরকম, যেমন গার্লফ্রেন্ড একটু হামি দিয়ে দেয় মিষ্টি করে, ব্যাস মনটা খুশ, চল ভাই আজকে তোদেরকে খাওয়াবো। কি খাবি বল, মন হেভি খুশ।
সেই রকম ব্যাপার আর কি। না এইখানে প্রত্যেকটা পার্ট, যেহেতু এটা ফার্ম বা ইন্ডাস্ট্রি, এটা কোনো ছোটখাটো বন্ধু মানে আমাদের বন্ধু বান্ধবের গল্প নয়, তো দ্যাটস এটা একটা ইন্ডাস্ট্রি। সেখানে কি করবে, মেন প্রোডাক্টের জন্য কতটা, বাই প্রোডাক্টের জন্য কতটা, প্রত্যেকটার খরচা কিন্তু আমাদেরকে সেপারেটলি দেখাতে হয়। তো চলে আসছে কি কি দিয়ে দিয়েছে, এখানেও দেখো সেলস দিয়ে দিয়েছে, কস্ট আফটার সেপারেশন। দেখো মজাদার জিনিস, দেখো মজাদার জিনিস, M1 আর M2 এতক্ষণ কি হচ্ছিল, আমাদের মেন প্রোডাক্টেরও খরচা কিন্তু অ্যালোকেশন করে দিয়েছিল, কিন্তু এইখানে মেন প্রোডাক্টের খরচা অ্যালোকেশন করে দেয়নি, এখানে শুধুমাত্র বাই প্রোডাক্ট M1 আর M2 এর খরচা অ্যালোকেশন করে দিয়েছে। দেখতে পেয়েছো, এস্টিমেটেড নেট প্রফিটের পার্সেন্টেজ কোশ্চেনে বলে দিয়েছে, এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস বলে দিয়েছে। তাহলে তো এখানে তো খুব ইজি কোশ্চেন, এটা খুব ইজি কোশ্চেন। কিন্তু দেখো ICW ইন্টার মানে যারা সিএমএ পড়ছো তাদের জন্য কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট মানে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে। তাহলে দেখতে পেলে এখানে পার্সেন্টেজ টু সেলস দিয়ে দিয়েছে, এছাড়াও এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস অ্যাজ পার্সেন্টেজ অফ সেল ভ্যালু দিয়ে দিয়েছে। ক্লিয়ার, কোশ্চেন সবাই পড়ে নিয়েছো। আগের অঙ্কটার থেকে এটা আরো ইজি, আগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এটা একটা ইজি। আমি প্রথম অঙ্ক বোঝানোর সময় তোমাদের বলেই দিয়েছিলাম যে আগের অঙ্কটা যেহেতু সবকটা প্রোডাক্টের ইনফরমেশন গুলো একসাথে আলাদা আলাদা করে অ্যালোকেট করে দিয়েছিল, তার জন্য আমাকে প্রথম প্রোফরমাতে মেন প্রোডাক্টেরও ইনফরমেশন গুলো দেখাতে হয়েছিল, বাই প্রোডাক্টেরও ইনফরমেশন গুলো দেখাতে হয়েছিল। কিন্তু এইখানে আমাকে কিন্তু মেন প্রোডাক্টের ইনফরমেশন কিছু বলে দেয়নি, বাই প্রোডাক্টের ইনফরমেশন বলে দিয়েছে। তাহলে দেখা যাক এই অঙ্কটা কিভাবে করব, দেখা যাক। হবে হবে, ও খেলা। দেখো সেম একই টেকনিক। উপরে হেডিং কি দেবো, স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট এন্ড কমন কস্ট। একই কথা, জয়েন্ট কস্ট কোনো টিচার কমন কস্ট বলে, যাতে কেউ ঘাবড়ে না যায় আমি দুটোই লিখে দিয়েছি, ঠিক আছে। দেন পার্টিকুলার্স লিখলাম, এখানে কিন্তু আগের অঙ্কে কিন্তু মেন প্রোডাক্টের নামে একটা কলম করেছিলাম, কিন্তু এখানে বাই প্রোডাক্টের নামে কলম করেছি, দেখো দুখানা, আর টোটাল বার করেছি। সেলস লিখেছি, সেলস কোশ্চেনে গিভেন করে দিয়েছে, লেস এস্টিমেটেড প্রফিট পার্সেন্টেজ কোশ্চেনে বলে দিয়েছে কত এস্টিমেটেড প্রফিট পার্সেন্টেজ, M1 এর জন্য 20%, M2 এর জন্য 30%। তাহলে এই 32,000 এর উপর 20% চার্জ করলে এটা বেরোলো, 48,000 এর উপর 30% চার্জ করলে এটা বেরোলো। এবার এই দুটোকে প্লাস করলে টোটাল কস্ট পেয়ে গেলাম, এই দুটোকে প্লাস করলে আমরা কি পেয়ে গেলাম, টোটাল কস্ট পেয়ে গেলাম। তাহলে এবার এই সেলস থেকে যখন আমি প্রফিট মাইনাস করছি কি পাচ্ছি, কস্ট অফ সেলস। আর কি পাচ্ছি, কস্ট অফ সেলস। এই কস্ট অফ সেলস থেকে কি মাইনাস করতে হয়, কস্ট অফ সেলস থেকে। আমি আবার বলেছি এটা কস্ট শিটের ব্যাক ক্যালকুলেশন, তার মানে সেলস থেকে মাইনাস করব প্রফিট, করে বেরোবে কস্ট অফ সেলস, কস্ট অফ থেকে মাইনাস করব আমরা কি, এস্টিমেটেড সেলিং এন্ড এক্সপেন্সেস বা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, সেগুলোকে মাইনাস করলাম। স্যার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এই অঙ্কে বলে দিয়েছে, এখানে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বলে দিয়েছে 20% অন সেলস। তাহলে এই ভ্যালুটা স্যার পেলো কোথা দিয়ে, এই ভ্যালুটা বেরোলো সেলস এর উপর পার্সেন্টেজ করে, অর্থাৎ এস্টিমেটেড সেলিং প্রাইস সবসময় সেলস এর উপর পার্সেন্টেজ করে। আগেরটা সেলস এর রেশিও তো করেছিলাম আগের অঙ্কটা, আর এই অঙ্কে পার্সেন্টেজ অলরেডি কোশ্চেনের মধ্যে গিভেন। তাহলে বোঝাতে পাচ্ছি কি বেরো, তাহলে এস্টিমেটেড সেলিং প্রাইস পেয়ে গেলাম, তার টোটাল পেয়ে গেলাম, মাইনাস করলে কি পাবো, ওয়ার্ক কস্ট। সেম একই টেকনিক ওয়ার্ক কস্ট। এর থেকে আমরা মাইনাস করব কি, মাইনাস করব পোস্ট সেপারেশন কস্ট, মাইনাস করব কি, পোস্ট সেপারেশন কস্ট, যেটা কোশ্চেনে অলরেডি গিভেন 9,600 টাকা M1 এর জন্য, আর 14,400 M2 এর জন্য। সেটাকে মাইনাস করার পর যেটা বেরোলো সেটাকে নাম দেবো প্রি সেপারেশন কস্ট বাই প্রোডাক্ট। তাহলে এটা বেরোলো প্রি সেপারেশন কস্ট। আগের অঙ্কটার নাম কি দিয়েছিলাম, মেন প্রোডাক্ট, মানে প্রি সেপারেশন কস্ট ব্র্যাকেটে কি লিখেছিলাম, ফর মেন প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট। কেন, সেখানে একটাই প্রোফর্মার মধ্যে মেন প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট দেখিয়েছিলাম। ক্লিয়ার, কিন্তু এইখানে যেহেতু আমরা বাই প্রোডাক্ট করছি, তাহলে এখানে আমরা কি লিখছি, প্রি সেপারেশন কস্ট ফর বাই প্রোডাক্ট। বেরিয়ে গেল। এবার আমাকে টোটাল জয়েন্ট কস্ট দিয়ে দিয়েছে 1,36,000। টোটাল জয়েন্ট কস্ট মানে কি, মেন প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট এদের কম্বাইন্ড কস্ট বলে দিয়েছে কত, 1,36,000। তো এখন আমি এই 1,36,000 থেকে আমি এই যে ভ্যালুটা জানি আমরা, সেটাকে মাইনাস করলেই দেখো 19,200 আমরা যদি মাইনাস করি তাহলে পেয়ে যাব প্রি সেপারেশন কস্ট ফর মেন প্রোডাক্ট। তাহলে এটা ছিল বাই প্রোডাক্টের প্রি সেপারেশন কস্ট। আমি টোটাল জয়েন্ট কস্ট জানি 1,36,000, তার থেকে আমি এটাকে মাইনাস করি, করলেই আমরা কি পেয়ে যাব, প্রি সেপারেশন কস্ট পেয়ে যাব। ক্লিয়ার, প্রি সেপারেশন কস্ট পেয়ে যাব। এটা কিন্তু ব্যালফিকে বেরিয়েছে, অর্থাৎ অ্যাডলেস করে এর থেকে এটাকে মাইনাস করে, তার জন্য আমি লিখে দিয়েছি ব্যালফিক। ক্লিয়ার, দেন চলে আসছি
আগেও কি বললাম, যে প্রথম পার্টটাই টাফ, যেই হয়ে গেল সেকেন্ড পার্ট সেই একই টেকনিক বাবা, একই টেকনিক। সেই কুমারটুলির ঠাকুর যখন তৈরি করে না ছাঁচে ফেলে মূর্তিটা, সেই ছাঁচে ফেলে মূর্তির মতন, মানে জাস্ট ছাঁচে ফেলে দাও মূর্তিটা তৈরি হয়ে চলে আসবে। সেকেন্ড কলমটা ঠিক তাই, প্রথম কলমটা স্ট্রাকচার বানিয়ে নাও, দ্বিতীয় কলমটায় জাস্ট মাটি স্ট্রাকচারের উপর লেপে দাও, দেখবে মূর্তি তৈরি হয়ে চলে আসবে। দেন দেখো কি করলাম, কিন্তু এইখানে মেন প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট সবকটার অ্যালোকেশন দেখাতে হবে। তাহলে সেলস কোশ্চেনে 3 জনের বলা ছিল, এটা বসালাম, টোটাল করলে টোটাল কস্ট পেয়ে গেলাম। এর থেকে লেস করছি প্রি সেপারেশন কস্ট, আমরা বার করেছি, এটা হচ্ছে মেন প্রোডাক্টের, আর এই দুটো হচ্ছে কার, বাই প্রোডাক্টে মাইনাস করলাম। তার থেকে লেস করছি পোস্ট সেপারেশন কস্ট, এই পোস্ট সেপারেশন কস্ট মেন প্রোডাক্টের কিছু ছিল না, আমরা এটাকে বার করলাম, আর বাই প্রোডাক্টের ছিল, কোশ্চেনে গিভেন ছিল, বসিয়েছি, এই দুটোর প্লাস এখানে বসালাম, ক্যালকুলেশন করে একটা রেজাল্ট বেরোলো। এর থেকে আমরা কি করছি, লেস করছি এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস, সেই সেলিং এক্সপেন্সেস আমরা লেস করলাম। সেলিং এক্সপেন্সেস লেস করার পর যে ভ্যালুটা বলে পড়ে থাকলো, যে ভ্যালুটা বলে পড়ে থাকলো এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস লেস করলাম, হ্যাঁ মাইনাস করলাম, করে যে ভ্যালুটা পড়ে থাকলো সেই ভ্যালুটাকে আমরা কি বলছি, নেট প্রফিট, সেই ভ্যালুটাকে আমরা কি বলছি, নেট প্রফিট। তাহলে স্যার আমাদের কাজ কি, আমাদের এই অঙ্কের কাজ ছিল প্রফিট বার করা, আমাদের এই অঙ্কের কাজ ছিল কি প্রফিট বার করা। আচ্ছা স্যার, আপনারা তো প্রথম ছকটা যখন আমরা দেখলাম, তো সেইখানে 6,400 টাকা সেলিং এক্সপেন্সেস, 9,600 টাকা সেলিং এক্সপেন্সেস ছিল বাই প্রোডাক্টের জন্য, কিন্তু অঙ্কের মধ্যে সেলিং এক্সপেন্সেস কিন্তু মেন প্রোডাক্টের কিচ্ছু বলা নেই। তাহলে স্যার এইটা এলো কোথা দিয়ে 65,600? দেখো কোশ্চেনে বলেই দিয়েছে সেলিং এক্সপেন্সেস মেন প্রোডাক্টের জন্য 20%, তাহলে সেলিং এক্সপেন্সেস কার উপর ক্যালকুলেট করতে হবে, সেলস এর উপর। তাহলে দেখো মেন প্রোডাক্টের সেলস হচ্ছে 3,28,000, এর উপর তোমরা 20% চার্জ করে দাও, 20% চার্জ করে দাও, করে দিলেই আমরা কি পেয়ে যাবো, 65,600। স্যার এইটাই কিছু ওয়ার্কিং দেখাতে হবে না? না, এটাই কিছু ওয়ার্কিং দেখাতে হবে না, কেন একদম সিম্পল অঙ্ক ছিল, একদম সিম্পল বাটার স্মুথ ছিল অঙ্কটা। আগের অঙ্কটা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কের মোটিভটা কি। মোটিভটা হচ্ছে প্রথম প্রোফর্মাতে আমাদের জয়েন্ট কস্টটাকে সেপারেট করতে হবে, দ্বিতীয় প্রোফর্মাতে সেই পার্টগুলোকে ধীরে 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 আমরা বসিয়ে প্রফিটটাকে বার করছি। ক্লিয়ার? আজকের ক্লাসে এই দুটো ইম্পর্টেন্ট সামস বুঝালাম, বাট কোনো ক্লাস কিন্তু কেউ স্কিপ করো না, মিস করো না। কেন? পরীক্ষার আগে পর্যন্ত আমি পরপর ভিডিও চাপতে থাকবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট থিওরি সাজেশন আর তার সাথে সাথে ইম্পর্টেন্ট প্রবাবেবল অঙ্ক, ঠিক আছে, ছাড়বো। কিন্তু কেউ যদি ভিডিওটা স্কিপ করে যাও, মিস করে যাও, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট সাজেশনগুলো হাত থেকে বেরিয়ে যাবে। এখনো তোমাদের হাতে প্রচুর সময় ভালো নাম্বার তোলার জন্য। জাস্ট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।